প্রেম মানে নিয়ে তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছি। কড়া নাড়তে যে বড্ড ভয় করে। যদি ফিরিয়ে দাও, যদি আমার মুখের ওপর দরজাটা বন্ধ করে দাও। অভিমানের পাল্লাটা যে বড্ড ভারী, তবুও তো অপেক্ষায় আছি, শুধু তোমার আশায়। এতটুকু লিখেই ডায়েরিটা বন্ধ করে রেখে দেয় আগের জায়গায় নিদ্রিতা জাহান নীলুফা। পড়ার টেবিল থেকে উঠে গিয়ে রুমের দক্ষিণ দিকে থাকা জানালাটার কাছে দাঁড়ায়। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা হালকা আছড়ে পড়ছে নিদ্রিতার চোখে মুখে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র খুশ নেই। সে তো আছে তার গভীর ভাবনার মাঝে। আচ্ছা, লোকটার এত রাতে কি এমন কাজ আছে যার জন্য এখনো বাড়ি ফেরেনি? এত বৃষ্টির মাঝেও সে বাহিরে এখনো। কোনোভাবে কি শ্রেয়া আপুর সাথে নয়তো? মেহরাব ভাই কি আমাকে কখনো বুঝবে না? তার চোখে কি আমার পাগলামোগুলো পড়ে না? সে কি দেখে না তার প্রতি আমার দুর্বলতা? মেহরাব ভাই, আপনি আজও আমার হবেন না? একটু তাকান আমার দিকে মেহরাব ভাই, আপনাকে ছাড়া আমি অচল। কথাগুলো বলার সময় নিদ্রিতার দুই চোখ দিয়ে দুই ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। বজ্রপাতের বিকট শব্দে নিদ্রিতা ভাবনার জগৎ থেকে ফিরে আসে। ভয়ে তার সমস্ত শরীর কেঁপে ওঠে। দাঁড়ালো না আর জানালার সামনে সে। তাড়াতাড়ি করে বন্ধ করে দেয় জানালার গ্লাসগুলো। যে আমার না, কখনো আমার হবে না, যার কাছে আমার কোনো মূল্য নেই, আমার অনুভূতিগুলোর কোনো মূল্য নেই, আমার অপেক্ষার কোনো মূল্য নেই, তার জন্য পথ চেয়ে বসে থাকাটা কি বোকামি নয়? অবশ্যই বোকামি। তার থেকে ভালো এই সুন্দর শীতল বৃষ্টিময় দিনে কাঁথামড়ি দিয়ে ঘুমানো। কথাগুলো বিড়বিড় করে বলেই ঘুমের দেশে পাড়ি জমায় নিদ্রিতা। গাড়ি থেকে নামো শ্রেয়া, তোমাদের বাড়ির সামনে চলে এসেছি। কিন্তু মেহেরাবের কথা যেন শ্রেয়ার কর্ণ পর্যন্ত পৌঁছালো না। সে তো এক ধ্যানে মেহেরাবের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ার এই তাকানোটা প্রতি মুহূর্তে মেহেরাবের বিরক্তির বাড়িয়ে তুলছে। দাঁতে দাঁত চেপে পুনরায় বলল মেহেরাব, গাড়ি থেকে নামো শ্রেয়া, তো আমাকে বাড়িতে পৌঁছাতে হবে, অনেক দেরি হয়ে গেছে আমার। ভালোবাসি তোমাকে মেহরাব, অনেক বেশি ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। মনে আছে মেহরাব তোমার আমাদের ছোটবেলার কথা? এই মেয়ে, তোমাকে কি আমি এসব প্যাচাল বলতে বলেছি? নামো গাড়ি থেকে। ধমকে কথাগুলো বলল মেহরাব। ইচ্ছে করছে কষিয়ে দুইটা থাপ্পড় লাগাতে, কিন্তু পারছে না। দাঁত কিরমির করে রাগটা কমিয়ে রাখছে এখন। এদিকে মেহরাবের এমন ধমক শুনে গাড়ি থেকে নেমে পড়ে শ্রেয়া। এখন যদি আর একটা উল্টাপাল্টা কথা বলে তাহলে নির্ঘাত তার গালে থাপ্পড় পড়বে। আর যাই হোক, থাপ্পড় খাওয়া যাবে না। এই মুহূর্তে শ্রেয়া আর মেহরাবকে কিছু বলবে না। তাকে ভালো মেয়ে হিসেবেই মেহরাবের সামনে থাকবে। কোনোভাবে শুধু মেহরাবকে নিজের করে পেয়ে যাক, তারপর না হয় নিজের মতো থাকবে। শ্রেয়া যখন নিজের মতো করে ভাবছিল তখন মেহরাব গাড়ি নিয়ে চলে যায়। তা দেখে শ্রেয়া বলতে শুরু করে, তোমার এই ভাব আর কতদিন থাকবে? খুব বেশি না। আমাকে পাত্তা দাও না, এটা কি ঠিক? জিদান মেহরাব চৌধুরী, আমার পিছন পিছন যদি তোমাকে না ঘুরিয়েছি তাহলে আমার নামও শ্রেয়া মেহজাবিন না। কথাটি বলেই শ্রেয়া বাড়ির ভিতর চলে যায়। মধ্যরাত, চারিদিকে অন্ধকার, এখনও বৃষ্টি হচ্ছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। চৌধুরী মেনশনের গেট দিয়ে মেহরাবের কালো গাড়িটা প্রবেশ করে। গাড়িটা পার্কিং করে বাসার ভিতর যেই পা রাখতে যায়, এমনি মেহরাবের মা মিসেস মুনিরা চৌধুরী তার পথ আটকে দাঁড়ায়। এত রাত হলো কেন তোমার? কাজ ছিল। তাই বলে এত রাত? তুমি জানো কতটা চিন্তায় ছিলাম। তোমার ফোন কোথায়? চার্জ নেই, আমি অনেক ক্লান্ত আম্মু, রুমে গেলাম। আর একটা কথা, তোমার বোনের মেয়েকে বলে দিও আমার কাছ থেকে যেন দূরে থাকে। আর তোমার মাথায় যদি তোমার বোনের মেয়ে শ্রেয়াকে আমার বউ করার চিন্তা থাকে তাহলে তা ঝেড়ে ফেলে দাও। আমি আগেও বলেছি, এখনও বলছি। তুমি কি থ্রেট দিচ্ছ মেহরাব? তুমি আমার মা হও, আশা করি বুঝতে পেরেছো। কথাটি বলেই নিজের রুমের দিকে চলে যায় মেহরাব। মিসেস মুনিরা ছেলের যাওয়ার দিকে তাকিয়ে থাকেন। অনেক পরিবর্তন হয়েছে তার ছেলের মাঝে। আগে শুধু মামা করতো, যা বলতেন তিনি তাই শুনতো, কিন্তু এখন তার ছেলে আগের মতো নেই। কথাগুলো ভেবেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন। তার ছেলে এতটা পরিবর্তন কেন হলো তিনি এটাই বুঝে উঠতে পারছেন না। অন্ধকার রুমটি আস্তে করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেহরাব। প্রবেশ করেই দেখতে পায় তার প্রেয়সী কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। হালকা ডিম লাইটের আলোয় দেখা যাচ্ছে রুমের মধ্যে থাকা সব কিছু। মেহরাব ধীর পায়ে হেঁটে যায় ঘুমন্ত অবস্থায় থাকা নিদ্রিতার কাছে। এক পলক তার প্রেয়সীকে দেখে নিঃশব্দে বিছানা থেকে একটু দূরে থাকা পড়ার টেবিলটার কাছে এগিয়ে যায়।
টেবিলের মধ্যে থাকা তার কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজতে থাকে এবং পেয়েও যায়। খুব শীঘ্রই তোমার প্রেমবাণী গ্রহণ করব প্রিয় প্রেয়সী। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আমার ঘরের দরজা খুলে দিব। আর কিছুটা সময় অপেক্ষা করো প্রিয়, কিছুটা সময়। ভালোবাসি আমিও তো তোমায়, শুধু সময়ের জন্য অপেক্ষায় আছি। তোমার যত অভিমান আছে করো, গড়িয়ে দেব তোমার অভিমান খুব তাড়াতাড়ি প্রেয়সী। কথাগুলো বলেই পুনরায় চোখ বুলাই তার হাতে থাকা ডায়েরিটাতে। ডায়েরিটা আগের জায়গায় রেখে এক পলক নিদ্রিতাকে দেখে নিঃশব্দে রুম থেকে প্রস্থান করে মেহরাব। এটি তার নিত্যদিনের কাজ। প্রতি রাতে নিদ্রিতার ঘুমানোর পরে রুমে এসে এক পলক তাকে দেখে তারপর ডায়েরিটা দেখা। এই ডায়েরিটার মধ্যেই যে তাকে নিয়ে তার প্রেয়সী অনুভূতি, অভিযোগ, অভিমান সব কিছু লিখে রেখেছে। এটা যে তাকে জানতে হবে। গুমোট পরিবেশ, ভ্যাপসা গরম, সূর্যের কিরণ চারদিকে তীব্রভাবে আছড়ে পড়ছে। সূর্যের এই তেজটা ভালো লাগছে না বলেই হয়তো মেঘের কণাগুলো তাকে ডাক দিতে ব্যস্ত। এই ব্যস্ত শহরে ব্যস্ত মানুষগুলো ছুটে চলছে তাদের নিজ নিজ কাজের গন্তব্যের দিকে। স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও ছুটে চলছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এক সপ্তদশী কন্যা, পরনে তার কলেজের সাদা অ্যাপ্রন, মাথায় লাল রঙা হিজাব, কখন থেকে রাস্তার এপাশ আর ওপাশ ঘুরে বেড়াচ্ছে, মুখে বিড়বিড় করে কি যেন বলছে। আর এই কন্যার প্রতিটা কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে যাচ্ছে একজন যুবক। যুবকটি এগিয়ে গেল সেই মেয়েটির কাছে। এই যে মিস, আপনি এখানে ঘুরপাক খাচ্ছেন কেন এভাবে? যুবকটির কথায় মেয়েটি ছোট ছোট চোখ করে তাকায়। সেটা আপনাকে কেন বলবো? মেয়েটির করা পাল্লা প্রশ্নে যুবকটি ভ্রু কুঁচকে তাকায়। যা বলবো তার উত্তর দিবে, তা না হোক করে তুমি পাল্টা প্রশ্ন করছো। যুবকটির কথায় এবার মেয়েটি তার দুই হাত ভাঁজ করে দাঁড়ায়। বলেন এবার আপনার কি প্রশ্ন? নির্ঘাত আমি ভালো মেয়ে, তাই কিছু বলছি না। তোমাকে কখন থেকে দেখছি এখানে, একবার রাস্তার এই পাশ তো আরেকবার ওই পাশ। এভাবে ঘুরপাক খাচ্ছ কেন? এমনি। এমনি নাকি অন্য কিছু? আমার তো মনে হয় কলেজ না যাওয়ার ধান্দা। দেখুন, আপনি কিন্তু বেশি করছেন। ধুর, আপনার মতো একজন পাগলের সাথে আমার কথা বলার ইচ্ছা নাই। বলেই মেয়েটি চলে যায় এখান থেকে। এই মেয়েটি আমাকে কি বললো আমি পাগল? শেষমেশ এই বাচ্চা মেয়ে আমাকে পাগল উপাধি দিয়ে চলে গেল। এই আবরার সায়ানকে পাগল বলল? এই মেয়ে, তোমার নাম কি? তোমার সাহস কি করে হয় এই আবরার সায়ানকে পাগল বলার? সায়ানের ডাকে একটু দূরে থাকা মেয়েটি তার দিকে ফিরে তাকিয়ে মুখ বাঁকিয়ে পুনরায় চলে যায়। এদিকে সায়ান মেয়েটির কাজ দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে গাড়ির শব্দে সায়ানের হুঁশ ফেরে। পিছনে ঘুরে দেখে মেহরাবের গাড়ি। গাড়িটির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মেহরাব, এক ভ্রু উঁচু করে। এভাবে ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমার কথা বাদ দে, আগে এটা বল, কোন সকালবেলা বলেছিলাম আমার বাসায় আসতে, আর রাস্তার মাঝে এভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলি কেন? আর বলিস না। তোর বাসায় আসতে চাচ্ছিলাম, কিন্তু এখানে একটা মেয়েকে দেখে আমার পা গুলা থেমে গেছিল। কিন্তু মেয়েটা যে এমন ঝগড়টে হবে এটা আমার ভাবনাতেও ছিল না। দুনিয়াতে এত মেয়ে দেখলাম, কিন্তু এমন বজ্জাত মেয়ে আর দুটো দেখিনি। তা কি করেছে ওই মেয়ে শুনি? শুনো, বলেই কিছুক্ষণ আগের সমস্ত ঘটনা বলে সায়ান। ঠিকই বলেছে, মন্দ বলেনি। আস্ত পাগল তুই, চল এবার আমার সাথে। দুজনে একসাথে চলে যায় তাদের নিজ গন্তব্যে। আমাদের মনে হয় মেয়েরাব আর শ্রেয়ার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া উচিত। আমার মেয়ের তো আর কম বয়স হয়নি, তোমার ছেলের বিয়ের করার সময় হয়ে এসেছে। কথাটি বলেন শ্রেয়ার বাবা মনিরুল ইসলাম। আমি এখানে আরেকটা প্রস্তাব দিতে এসেছি। আমি চাইছি আপনার ছেলে সাইফের সাথে নিদ্রিতার বিয়ে দিতে। ওর তো আর মা বাবা নেই, আমরাই ওর গার্ডিয়ান। ও সাইফের মা, আমরা হয়তো নির্দিতাকে দেখে রাখি, সে আমরা ওর গার্ডিয়ান। কিন্তু যতই ওর মা বাবা আলাদা থাকে না কেন, নির্দিতার বিষয়ে সকল সিদ্ধান্ত তারাই নেন। তোমার এই প্রস্তাবের কথাটা আমি আমার বোনকে জানাবো। আমার বোন যা বলবে তা তোমাদের জানাবো। আরেকটা কথা তোমাদের বলে দিই, মেয়েরা যদি শ্রেয়াকে বিয়ে করতে চায় তাহলে আমি দিব, আর যদি না চায় তাহলে বাদ। আমার ছেলের মতামতের বিরুদ্ধে আমি কিছুই করব না। কথাটি বলেই জহির চৌধুরী ড্রয়িং রুম থেকে প্রস্থান করেন। আত্মীয়র মাঝে আত্মীয়তা করা তিনি একদমই পছন্দ করেন না, কিন্তু চাইলেও কিছু করতে পারছেন না। তার খারাপ সময়ে মনিরুল ইসলাম সাহায্য করেছিল।
এখন এই সাহায্যের বিনিময়ে তার একমাত্র ছেলে মেহরাবকে মনিরুল ইসলাম তার মেয়ের জামাই হিসেবে চায়। শুধু মুনিরা তোমাদের বিপদের সময় কিন্তু এই আমি মনিরুল ইসলাম পাশে ছিলাম, ভুলে যেও না কিন্তু। যেইভাবে তোমাদের বিপদে আমি পাশে ছিলাম ঠিক সেইভাবে তুমিও পাশে থেকো। তোমার জামাই আর ছেলেকে বুঝাও, রাজি করাও আমার মেয়েকে মেনে নিতে। যদি না মানে তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সুসংবাদটা পেয়ে যাবা। আজ আসি তাহলে। একটি শয়তানি হাসি দিয়ে মনিরুল ইসলাম এবং তার ওয়াইফ চলে যায়। আমার সুখের সংসার হয়তো শেষ হতে চলেছে। আমি দেখেছি মেহরাবের চোখের ভাষা, তার মনের অবস্থা। মেহরাব শুধু নিদ্রিতাকে চায়, নিদ্রিতাকে নিয়েই ওর মনের ভিতরে সব অনুভূতি। ছোটবেলা থেকেই তার নিদ্রিতাকে নিয়ে সব পাগলামো এখন গভীর ভালোবাসায় রূপ নিয়েছে, কিন্তু প্রকাশ করে না। এইদিকে দিন দিন মেহরাবের প্রতি নিদ্রিতার দুর্বলতা বেড়ে যাচ্ছে। কিশোরী মন দাগ কেটে যাবে। সব কিছুর পরে মেহরাবের বাবা আত্মীয়র মাঝে আত্মীয় করতে চান না। ওই দিনের ঘটনার পর থেকে ওইদিকে মনিরুল ইসলাম উঠে পড়ে লেগেছে। কোন দিকে যাব আমি, কার কথা রাখবো? জোর করে যদি ছেলেটাকে শ্রেয়ার সাথে বিয়ে দেই তাহলে সারা জীবনের জন্য ঘৃণার চোখে দেখবে আমাকে। দুইটা হৃদয় ভেঙে যাবে। যদি মনিরুল ইসলামের কথা না রাখি তাহলে আমার পরিবারের ক্ষতি করবে। আমার ছেলে মেয়েগুলো যে জীবন্ত লাশ হয়ে থাকবে, কাকে বোঝাবো আমি? কি করা উচিত আমার? একদিকে মেহরাব আর একদিকে নিদ্রিতা, অন্যদিকে মনিরুল ইসলাম, আর একদিকে মেহরাবের বাবা জাহিদ চৌধুরী। এত চিন্তায় মুনিরা বেগমের মাথা ঘুরিয়ে ওঠে। আপনি এত পাষাণ কেন? প্রিয় প্রেমিক পুরুষ, সব প্রেমিক পুরুষরা কি পাষাণ হৃদয়ের হয়, নাকি আপনিই শুধু এমন? ভালোবাসি বলেই বা কি আমার সাথে এমন? মেহরাব ভাই, আমাকে কি একটু ভালোবাসা যায় না? আমি কি এতটাই অযোগ্য আপনার জন্য? ভালোবাসি তো আপনাকে মেহরাব ভাই। তোমার এই কথাগুলো বলার জন্যই কি এখানে ডেকেছো আমাকে নিদ্রিতা? বাড়ি যাও, আমার কাজ আছে অফিসে। আমার কথাটা আপনি এড়িয়ে যাচ্ছেন কেন মেহরাব ভাই? তুমি এখনো ছোট মানুষ নিদ্রিতা। ভালোবাসা কি এটা তুমি এখনো বোঝোনি। আবেগের বয়স, তাই এসব বলছো। যখন বড় হবে বুঝতে পারবে, তখন এই আবেগটা আর থাকবে না। আমার প্রতি যেটা আছে তোমার, সেটা মোহ, ভালো লাগা। আমি তো আর ছোট নই মেহরাব ভাই, 18 বছরে পা রেখেছি আজকে। আর আবেগ, ভালো লাগা, ভালোবাসা সবটাই আমি বুঝি মেহরাব ভাই। আপনার প্রতি আমার অনুভূতিগুলো যদি আবেগ হতো তাহলে কবে তা শেষ হয়ে যেত। জীবনে চলার পথে অনেকজনের ভালোবাসার প্রস্তাব পেয়েছি, কিন্তু ওই সব কিছুর প্রতি কোনো অনুভূতি অনুভব করিনি। আপনাকে দেখলে, আপনাকে নিয়ে ভাবলে যেভাবে আমার বুকটা ধকধক করে, তেমনটা অন্য কারোর জন্য হয় না মেহরাব ভাই। এত কিছু জানার পরেও কি বলবেন? আপনার প্রতি থাকা আমার অনুভূতিগুলো শুধু আবেগ। নিদ্রিতার অশ্রুসিক্ত চোখ, ভেজা গলার প্রতিটা কথা মেহরাবের বুক কেঁপে ওঠে। কি করবে মেহরাব? তার যে হাত পা বাঁধা, চাইলেও যে বলতে পারছে না। প্রেয়সী, আমিও তো তোমাকে ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তোমার অনুভূতিগুলো যে আমাকে বড্ড জ্বালায়। কাছ থেকেও যে দূরত্বটা আমাকে পুড়িয়ে দিচ্ছে। কি ভাবছেন মেহরাব ভাই? কিছু না। শুভ জন্মদিন। কি উপহার লাগবে বলো? যদি বলি উপহার স্বরূপ আপনাকে চাই, আমার শুধু আপনাকেই প্রয়োজন মেহরাব ভাই, অন্য কিছুর প্রয়োজন নেই। তোমরা কি কথা বলছো? আচানক এমন প্রশ্নে দুইজনে পিছনে ঘুরে তাকায়। কি নিয়ে কথা বলছিলে? বললে না যে? কিছু না শ্রেয়া। অফিসে যাবে না? চলো। নিদ্রিতা, বাসায় চলে যাও তুমি। কথাটি বলেই মেহরাব চলে যায়। কি ব্যাপার নিদ্রিতা, মেহরাবের সাথে দেখা করার জন্য অফিসে চলে আসলে? তেমন কিছুই না শ্রেয়া আপি। আচ্ছা, একটা সুখবর দিই তোমাকে। খুব তাড়াতাড়ি আমি মেহরাবের বউ হতে চলেছি। মেহরাবের পরিবারের সবাই রাজি, মেহরাবও রাজি। আমাকে মেহরাবের পাশে খুব দারুণ মানায়, তাই না নিদ্রিতা? ওকে, আমি যাই। তাড়াতাড়ি অফিসের কাজ শেষ করে মেহরাবকে নিয়ে ঘুরতে যাব। বাই নিদ্রিতা। পরের জন্মে একটি রঙিন প্রজাপতি হয়ে আসব। তপ্ত দুপুরে আপনার পিছু পিছু উড়ে বেড়াবো, তবুও আপনার পিছু ছাড়বো না। হয়তো আমায় বলবেন তুমি বেহায়া, উত্তরে আমার একটিই বাণী, আপনার জন্যই তো। মেহরাব ভাই, তখন কি পারবেন আমাকে দূরে ঠেলে দিতে? হয়তো না। আপনাকে যদি এই জন্মে না পাই তাহলে পরের জন্মে প্রজাপতি হয়েই আপনার পিছু নিব, তবুও পিছু ছাড়বো না আপনার।
তখন তো ঠিকই আমাকে আপনার হাতের মধ্যে নেবেন, রঙিন প্রজাপতির রূপে আমাকে দেখে মুগ্ধ হবেন, আপনার পাশে রাখবেন। যদি এটা গল্পের মতো হবে, তখন বাস্তবতার সাথে মিলও নাও থাকতে পারে। আচ্ছা, এই গল্পটা যদি পূর্ণতা পায় কেমন হবে তখন? নিদ্রিতা যখন আনমনে কথাগুলো ভেবে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই নিদ্রিতার পেছনে শব্দ করে একটি গাড়ি থামে। ঠিকভাবে যদি গাড়ি চালক গাড়িটি না থামাতে পারতো, তাহলে হয়তো এই গাড়িটি নিদ্রিতার উপর দিয়ে যেত। গাড়ি থামানোর শব্দে নিদ্রিতা তড়িঘড়ি করে একপাশে গিয়ে দাঁড়ায়। গাড়ির দরজা ঠেলে বাহিরে বেরিয়ে আসে একজন যুবক। শ্যামবর্ণ পুরুষটি, মাথার হালকা বড় কালো কচকচে চুলগুলো পিছন দিকে ঘোরানো, পরনে ব্লু কালার শার্ট, হাতে ঘড়ি, কালো প্যান্ট, কালো শু। হেই মিস, আর ইউ ওকে? হ্যাঁ। এইভাবে আনমনে কেউ রাস্তা দিয়ে চলাফেরা করে? কখন থেকে গাড়ির হর্ন বাজাচ্ছি, কিন্তু আপনার কোনো হুঁশ নেই। আরেকটু হলেই তো অ্যাক্সিডেন্ট হতো। ভাগ্য ভালো, ঠিক মতো পেরেছিলাম। দুঃখিত। ইটস ওকে, নেক্সট টাইম সাবধানে চলাফেরা করবেন, নয়তো বিপদ হতে পারে। ওয়েট, আপনাকে আমি চিনি। আপনি মেহরাবের বোন, মানে মেহরাবের ফুপির মেয়ে, রাইট? আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি সাইফ, আদ্রিয়ান সাইফ, মেহরাবের খালাতো ভাই। আই হোপ এখন চিনতে পেরেছেন। আপনি এত হুম হুম করেন কেন? আমি এতগুলো কথা বললাম, তার বিনিময়ে আপনার কাছ থেকে শুধু হুম হুম উত্তর পেলাম। সাধারণত মেয়েদের দেখি অনেক কথা বলে, কিন্তু আপনি চুপ। যাই হোক, কোথায় যাচ্ছিলেন? জি, বাড়িতে যাচ্ছি। আমিও খালামণিদের বাড়ি যাচ্ছি, চলুন একসাথে যাই। সমস্যা নেই, আমি একা যেতে পারবো, আপনি যান। আপনি কি কোনোভাবে আমাকে বিরক্ত ভাবছেন মিস নিদ্রিতা? না, তেমন কিছু না। তাহলে আমাদের দুজনের গন্তব্য একই জায়গায়, রাস্তা একই দিকে। আমি এত করে বলার পরেও আপনি যেতে চাচ্ছেন না যে? আসলে আমার একটু কাজ ছিল বাহিরে। সমস্যা নেই, আপনার কাজ শেষ হলে একসাথে যাব। এখন গাড়িতে উঠেন। কোথায় যাবেন? জায়গার নাম বলেন, আমি নিয়ে যাচ্ছি। দুইজনের কথোপকথনের মাঝেই মেহরাবের গাড়ি এসে থামে। এখানে কি করছো তোমরা? কিছু না জিদান ভাইয়া, তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম। কিন্তু তোমরা দুজন কোথায় যাচ্ছ? বলে ওঠে সাইফ। ওই যে একটু আশপাশে ঘুরতে যাব, তারপর রেস্টুরেন্টে যাব। তোমরাও আমাদের সাথে আসো, মজা হবে। গাড়ির ভিতর থেকেই কথাগুলো বলে সায়ান। জিদান ভাইদের সাথে কি তুমি যাবে নিদিতা? তোমার তো একটু কাজ ছিল ভাইয়া। সাইফকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে মেহরাব বলে উঠল, যাবে ও আমাদের সাথে? মেহরাবের কথায় নিদ্রিতা মাথা তুলে তাকায় তার দিকে, কিন্তু মেহরাবের চোখের চাহনি দেখে মাথা নামিয়ে নেয় পুনরায়। মিনমিন করে বলে, আপনার সাথে নিয়ে কি আমাকে কষ্ট দিতে চান মেহরাব ভাই? নিদ্রিতার এই মিনমিন কথা বুঝতে না পেরে গাড়ি থেকে বের হতে হতে সায়ান জিজ্ঞেস করে, কি বলছো নিদ্রিতা? কিছুই শুনতে পাইনি। আমি আপনাদের সাথে যেতে পারবো না এখন সায়ান ভাইয়া। নিদ্রিতার উপরে সায়ান পুনরায় প্রশ্ন করে। কেন? সায়ানের প্রশ্নে যখন নিদ্রিতা কিছু বলতে যাবে, ঠিক তখনই এতক্ষণ চুপ করে থাকা শ্রেয়া বলে ওঠে, ওরা না যেতে চাইলে না যাবে, এত সাধার কি আছে? আমাদের দেরি হচ্ছে কিন্তু। উপস্থিত থাকা মেহরাব আর সায়ান বিরক্ত চোখে তাকায় শ্রেয়ার দিকে। ধমকে বলে ওঠে মেহরাব, তোমাকে এত কথা বলতে কে বলেছে শ্রেয়া? আমি যখন একবার বলেছি নিদ্রিতা যাবে মানে যাবে, আর এই যে তুমি। নিদ্রিতার দিকে আঙ্গুল তাক করে, কি এমন কাজ আছে এখন যেতে পারবে না? আসলে আমি মেঘলার জন্য অপেক্ষা করছিলাম এখানে, ও আসবে তাই। মেঘলাকে চিনতে না পেরে সায়ান বলে, মেঘলাটা কে? আমি। হুট করে মেয়েলি কণ্ঠে আমি শব্দটা শুনে পেছনে তাকায় সবাই। তাদের থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। এই তুমি ওই সকালের মেয়েটা না, আমাকে পাগল বলেছিলে? সায়ানের কথায় চোখ মুখ বিরক্তি করে বলে, হ্যাঁ। তোমার তো এই সময় কলেজ থাকার কথা। তার মানে আমি যেটা বলেছিলাম এটাই হলো। মেহরাব, সকালে যে তোকে একটা ঝগড়ুটে মেয়ের সাথে বলেছিলাম, মনে আছে? এটাই সেই মেয়ে। সায়ানের কথায় মেঘলা রেগে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে। দেখুন আপনি। মেঘলার সম্পূর্ণ কথা শেষ না করতে দিয়ে সায়ান পুনরায় বলে, দেখানোর কি কিছু আছে নাকি মিস? কি যেন নাম তোমার? মনে পড়ছে, মেঘলা।
এদিকে পরিস্থিতি বেগতিক দেখে ধুমকে মেহরাব বলে ওঠে, চুপ করো সবাই, সবাই যখন উপস্থিত এখানে গাড়িতে ওঠো এবার। মেহরাবের কথায় সবাই গাড়িতে যখন উঠতে যাবে তখনই সায়ান বলে, নিদিতা তুমি মেহরাবের গাড়িতে সামনের সিটে বসো, মেঘলা তুমি পেছনে শ্রেয়ার সাথে বসো, আমরা ঘুরতে যাব। মেহরাব তুই আর তোর মামাতো খালাতো বোনদেরকে নিয়ে যা, আমি ছোট ভাই সাইফের সাথে যাচ্ছি। কথাটি বলেই একটা বোকা বোকা হাসি দিয়ে সায়ান সাইফের কাছে যায়। এদিকে সাইফ বলে, কিন্তু আমি তো নিদিতার সাথে যেতে চাইছিলাম। আর ছোট ভাই মেহরাবকে দাও, ও ওর বোনদের নিয়ে যাক, এদিকে তুমি আর আমি মজা করতে করতে যাব। ওঠো ওঠো তাড়াতাড়ি। বলেই সাইফকে নিয়ে গাড়িতে উঠে পড়ে সায়ান। এদিকে মেহরাবও গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠেই মেহরাব নিদ্রিতার দিকে এগিয়ে যায় সিট বেল্ট লাগিয়ে দেওয়ার জন্য। এদিকে মেহরাবের এত কাছে আসা দেখে নিদ্রিতা ভয়ে গুটিয়ে যায়। নিদ্রিতার গুটিয়ে যাওয়া দেখে মেহরাব ফিসফিসিয়ে বলে, সিট বেল্ট যে লাগাতে হয় এটা দেখছি ভুলে গেছো নাকি? আমি লাগিয়ে দিব বলে ইচ্ছে করে লাগাওনি? মেহরাবের এমন ফিসফিস কথা শুনে নিদ্রিতা বারবার কেঁপে কেঁপে ওঠে। তা দেখে মেহরাব আবার বলা শুরু করে, এমন কিছুই করিনি যে এভাবে গুটিয়ে নিতে হবে আর কেঁপে কেঁপে উঠতে হবে। এত ভয় পাও আবার সারাদিন ভালোবাসি ভালোবাসি তাসবি জপো কেমনে? কথাটি বলেই মেহরাব তার জায়গায় ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে মেহরাবের কাজ দেখে পেছন থেকে শ্রেয়া ক্রোধে হাত মুষ্টিবদ্ধ করে রাখে। শ্রেয়ার এই কর্মকাণ্ড কেউ না দেখলেও মেঘলা ঠিকই দেখে নেয়। রেস্টুরেন্টের দ্বিতীয় ফ্লোরে পাশাপাশি টেবিলে শ্রেয়া, মেহরাব, সায়ান, মেঘলা, সাইফ, নিদ্রিতা বসে আছে। বাটি আর চামচের সংঘর্ষের টুংটাং আওয়াজ ব্যতীত আর কোনো শব্দ নেই। তাদের থেকে আরেকটু দূরে থাকা টেবিলগুলো থেকে মানুষের গুনগুন কথা বলার শব্দ আসছে, কিন্তু এই শব্দ কোনো প্রভাব ফেলছে না তাদের ওপর। দেখে শুধু এটাই মনে হচ্ছে এই 3 টেবিলে উপস্থিত থাকা প্রত্যেক সদস্যদের একটাই কাজ, শুধু খাবার খাওয়া। কিন্তু এই চুপচাপ থাকাটা আর বেশিক্ষণ টিকতে দিল না শ্রেয়া। নীরবতা ভেঙে শ্রেয়া বলল, মেহরাব, আমাদের খাবার শেষ করার পর কি করা উচিত? কথাটি বলেই শ্রেয়া মেহরাবের দিকে তাকায় উত্তরের আশায়, কিন্তু মেহরাবের গা ছাড়া ভাব দেখে পুনরায় শ্রেয়া বলে, মেহরাব, আমাদের কি তারপর কোথাও ঘুরতে যাওয়া উচিত নাকি অফিসে? শ্রেয়ার কথায় মেহরাব এবার শ্রেয়ার দিকে তাকিয়ে তারপর নজর ঘুরিয়ে পাশের টেবিলে থাকা তার প্রেয়সী নিদ্রিতার দিকে তাকায়, যে কিনা এক মনে শুধু খাবার খেয়েই যাচ্ছে। কারো একজনের দুটি চোখ যে মুগ্ধ দৃষ্টিতে দেখছে তাকে, তার কোনো খেয়ালই নেই। এদিকে মেহরাবকে নিদ্রিতার দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রেয়া রাগে পাশে থাকা পানির গ্লাসটাকে চেপে ধরে। এদিকে এদের দুজনের কাহিনী সায়ান আগে থেকেই নিশ্চুপ হয়ে দেখছিল। শ্রেয়াকে জোরে পানির গ্লাসটা ধরতে দেখে মনে মনে শয়তানি বুদ্ধি এঁটে পাশের টেবিল থেকে একটু জোরেই বলে সায়ান, কি করছো এসব শ্রেয়া? গ্লাসটা ভেঙে যাবে তো। এত জোরে কেউ চেপে ধরে? একজনের প্রতি রাগ অন্য একটা নিরীহ জড় বস্তুর ওপর দেখানো কি ঠিক শ্রেয়া? কথাটি বলে এক ভ্রু উঁচু করে তাকায়। এদিকে হুট করে এমন সায়ানের কথায় শ্রেয়া থতমত খেয়ে যায়। উপস্থিত থাকা সবাই খাবার বন্ধ করে শ্রেয়ার দিকে তাকায়। সবার তাকানো দেখে শ্রেয়া ঘাবড়ে গিয়ে বলতে থাকে, কই, আমি তো জাস্ট ধরলাম পানি খাবো বলে, এই যে। কথাটি বলেই শ্রেয়া গ্লাসের সম্পূর্ণ পানি ঢকঢক করে খাওয়া শুরু করলো। কিন্তু আমি তো দেখলাম তুমি জোরে চেপে ধরছো। আহারে বেচারাটা। বলেই সায়ান ছোট বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টায়। তা দেখে মেঘলা ফিক করে হেসে ওঠে। মেঘলার হুট করে হাসির শব্দে এবার সবার নজর পড়ে মেঘলার উপরে। তা দেখে মেঘলা তার ঠোঁট দুটির উপর আঙ্গুল চেপে ধরে। সরি, আসলে উনি সাইয়ান ভাইয়ার কথা বলার ধরন দেখে আমার হাসি পেয়ে গেছে। এই মেয়ে, আমি তোমার ভাই হই কেমনে? ভাই ভাই করবেন না একদম। দুনিয়াতে আমার বোনের অভাব নাই, শুধু একটা বউয়ের অভাব। ভাই না ডেকে পারলে জামাই বলে ডাকো, নয়তো তোমার বলা উনি এটা বলেও ডাকতে পারো। আর একবার ভাই বললে সোজা কারাগারে বন্দি করে রেখে দিব। আমার জানা মতে ভাইয়ের বন্ধু সম্পর্কে ভাই হয়। কিন্তু আমি তোমার ভাই লাগে না। তাছাড়া ভাইয়ের বন্ধু ভাই হয়, এটাও মানি না আমি। জায়গা চুপচাপ ছিল সেই জায়গা এখন হইচয়ে পরিপূর্ণ হয়ে গেল। কথাটি বলেই নিদ্রিতা খাবারে মনোযোগ দেয়। নিদ্রিতার বলা এই বাক্যে সাইফ ফিরে তাকায় তার দিকে। ঠিক বলেছ। কিন্তু শ্রেয়া আপু মেহরাব ভাইকে কিছু জিজ্ঞাসা করেছিল, মেহরাব ভাই এখনও তার উত্তর দেয়নি কেন?
নিদ্রিতার কথাটা শেষ হবার সাথে সাথে মেহরাব সবার দিকে একবার নজর বুলিয়ে বলতে থাকে, চুপচাপ সবার খাবার শেষ করে আগের মতো গাড়িতে বসবে। কোনো প্রকার ঝামেলা যেন না হয়। যদি কোনো প্রকার ঝামেলা করার চিন্তা কারো মাথায় থাকে আর চেষ্টা করো, তাহলে তাকে গাড়ির নিচে চাপা দিয়ে দিব। মাথায় রেখো কথাটা। আমার দিকে না তাকিয়ে খাবার শেষ করো তাড়াতাড়ি। ধমকে বলে ওঠে শেষের কথাটা। মেহরাবের ধমক খেয়ে আর কেউ কথা বলল না। সবাই মাথা নিচু করে চুপচাপ খাবার খেতে লাগলো। একমাত্র শালী আমার মিসেস মুনিরা চৌধুরী, কেমন আছো তুমি? ফোনের ওপাশের কণ্ঠটা চিনতে সময় লাগেনি মিসেস মুনিরা চৌধুরীর। তার একমাত্র বোনের জামাই। কিসের জন্য ফোনটা করেছে তাও ভালো করে জানে না তিনি। কি হলো মুনিরা, কিছু বলছো না যে? আমার কথাটা কি শুনতে পাচ্ছ না মুনিরা? বলেন। তোমার ছেলেকে কি বলেছিলে কথাটা? যাই হোক, আজকে রাতের মধ্যে জানাও। সামনের মাসেই শুভ কাজটা শেষ করতে চাইছি। কালকে এসে পাকা কথা শেষ করব। মেহরাব রাজি না হলে মেহরাবের বাবা কিন্তু রাজি হবে না। এটা আমার দেখার বিষয় না। তোমার ছেলেকে যেভাবে পারো রাজি করাও। মোট কথা আমার রাজি চাই, এখন আর কি। মনিরুল ইসলাম কলটা রাখার সাথে সাথেই মুনিরা চৌধুরী মেহরাবের কাছে কল করেন। একবার দুইবার রিং বাজার পর মেহরাব কল ধরে। কিছু বলবে আম্মু? সন্ধ্যার মধ্যে তোমাকে বাড়ি দেখতে চাই মেহরাব। কিছু প্রয়োজন? আসলেই জানতে পারবে। এখন রাখছি, সাবধানে থাকবে। বলেই মুনিরা চৌধুরী ফোন রেখে দেয়। কে ফোন দিয়েছিল মেহরাব? সায়ানের কথায় মেহরাব পেছনে ফিরে তাকায় তার দিকে। আম্মু দিয়েছে, বলেছে সন্ধ্যার মধ্যে বাড়িতে উপস্থিত থাকতে। এখন কোথায় যাবে? শপিং মহলে কিছু কেনাকাটা করতে হবে। চল। দুইজন তাদের গাড়িতে বসে পড়ে। গাড়িতে উঠেই মেহরাব একবার নিদ্রিতার দিকে তাকিয়ে গাড়ি চালানোর দিকে মন দেয় আর ভাবতে থাকে, কেন জানি মনে হচ্ছে কোনো কিছু একটা হারিয়ে ফেলবো। বুকটা যে বারবার ধকধক করে কিছু জানান দিচ্ছে, কিন্তু আমি যে বুঝতে পারছি না কোনোভাবেই কি আমি নিদ্রিতাকে হারিয়ে ফেলবো। না না, এটা হবে না কখনো। এই কথাটা ভাবতেই যে আমার সমস্ত শরীর শিউরে উঠছে। এটা হতে দেওয়া যাবে না। কথাগুলো ভাবতে ভাবতেই মেহরাব পুনরায় নিদ্রিতার দিকে তাকায়, যার দুটি চোখ গাড়ির জানালা ভেদ করে বাহিরের যানজট রাস্তা দেখতে ব্যস্ত। একজোড়া চোখ যে একরাশ হারানোর ভয় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তার বিন্দুমাত্র খেয়াল নেই নিদ্রিতার। মেহরাবদের গাড়িটি একটি শপিং মলের সামনে এসে থামে। তাদের পেছনে সাইফের গাড়ি। গাড়ি থেকে একে একে সবাই নেমে পড়ে। একসাথে জড়ো হয়ে শপিং মলের ভেতরে যাওয়া শুরু করে। যার যা পছন্দ কেনাকাটা করো। কেনাকাটা শেষ হবার পর সোজা এই দোকানের সামনে থাকবে। হাত দিয়ে সামনে থাকা দোকানটিকে দেখিয়ে। এদিক সেদিক গেলে পা ভেঙে দিব, মনে রেখো। তোমাদের হাতে 2 ঘন্টা সময়। এই 2 ঘন্টার মধ্যে কেনাকাটা শেষ করবে। আপনি কি যাবেন না আমাদের সাথে? মেঘলার কথার পৃষ্ঠে সায়ান তার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে বলে, তোমাদের মেয়েলি জিনিস কেনাকাটা কি আমাদের দেখাতে চাও মেঘুরানি? আমি কিন্তু এক পায়ে রাজি। সায়ানের এমন উত্তর শোনার জন্য উপস্থিত থাকা কেউ প্রস্তুত ছিল না। গুলগুল চোখ করে সবাই সায়ানের দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে তাকানো দেখে সায়ান বলে, আমি সুন্দর এটা জানি, তাই বলে এভাবে দেখার কিছু নেই। কথাটি বলেই একটু ভাব নিয়ে দাঁড়ায় সায়ান। ভাইয়া, আমরা আপনাকে দেখছি না। আসলে বুঝতে চাইছি আপনি একটু আগে কি বলেছিলেন। নিদ্রিতার কথায় মেহরাব বলল, তোমাদের শপিং করার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর মেঘলা, তোমরা তোমাদের মতো শপিং করো। আমরা ছেলেরা আলাদাভাবে করছি। সবার শেষ হলে এখানে এসে থাকবে, একসাথে যাব। আচ্ছা। বলেই মেঘলারা সবাই একসাথে যাবার জন্য পা বাড়ায়। আমি তোমাদের সাথে যাব না, মেহরাবের সাথে থাকবো। হুট করে শ্রেয়ার এমন কথা শুনেই দুইজনের পা জোড়া থেমে যায়। শ্রেয়ার দিকে সায়ান যখন কিছু বলতে যাবে তখন মেহরাব তাকে ইশারা দিয়ে থামিয়ে দেয়। আমার সাথে থেকে কি কাজ তোমার শ্রেয়া? তোমার কিছু নাও কেনার থাকতে পারে আপু, কিন্তু আমাদের তো আছে, তাই না? আমাদের সাথে চলো, একটু সাহায্য করবে। তোমার চয়েস তো সেই আপি। নিধিতে কিন্তু ঠিকই বলেছে শ্রেয়া, তুমি বরং ওদের সাহায্য করো। এখানে তুমি মেহরাবের সাথে চাইলেও থাকতে পারবে না, ওর সাথে আমি আছি।
তোমার সহজ সরল অতি ভদ্র ভাই সাইফ আছে। এতগুলো ছেলের সাথে থাকা চাইতে ওদের সাথে যাও, ছোট বোনদের একটু দেখে রাখবে। সাইয়ান ভাইয়া কিন্তু ঠিক বলেছে, শ্রেয়া আপু আমাদের সাথে চলো। মেঘলার কথা শুনে সায়ান বিড়বিড় করে বলে, দেখেছো সাদে কি আর বজ্জাত মেয়ে বলেছি যেন ভাই না ডাক, তারপরেও এই মেয়ে আমাকে ভাই বলে আমার হৃৎপিণ্ডটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে দেয়। এদিকে সায়ানদের কথোপকথনের মাঝে মেহরাব দূরে থাকা একজন কালো পোশাক পরা ব্যক্তিকে চোখ দিয়ে কিছু একটা ইশারা করেই বাঁকা হাসি দেয়। মেহরাব ইশারা দেওয়ার সাথে সাথেই শ্রেয়ার ফোনে একটি কল আসে। শ্রেয়ার ফোনে এমন সময় হুট করে কল আসায় বিরক্ত নিয়ে তাকায় ফোনের স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটা দেখেই শ্রেয়া এক পলক সবার দিকে তাকিয়ে শ্রেয়া হনহন করে চলে যায়। শ্রেয়া চলে যেতেই মেহরাব নিদ্রিতাদের উদ্দেশ্য করে বলে, তোমরা দাঁড়িয়ে না থেকে নিজেদের কাজে যাও। মেহরাবের কথায় দুইজন চলে যায়। মেঘলারা সামনে চলে যাবার পরেই সাইফ বলে ওঠে, ভাই আমি যাই ওদের সাথে, আমার কিছু সাইফকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে সায়ান সাইফের কাঁধ ধরে টেনে কাছে এনে কাঁধের মধ্যে চাপড় মেরে বলে, কিছুক্ষণ আগে তুমি কোথায় ছিলে ছোট ভাই? মেহরাব কি বললো শুনতে পাওনি? এক ব্রু উঁচিয়ে জিজ্ঞাসা করে সাইফকে। আসলে আমিও কয়েকটা শাড়ি কিনতাম। কার জন্য? প্রশ্ন করে মেহরাব। আসলে মেহরাব ভাই আমি নিদিতারকে একটা কথা বলতে গিয়ে এত লাল হয়ে যাচ্ছ কেন ছোট ভাই? মতলবটা কিন্তু ভালো ঠেকছে না। সায়ানের কথায় লাজুক হেসে বলে, নিদিতাকে কিছু ড্রেস কিনে দিতে চাই। নিদ্রিতাদের নাকি শুধু নিদ্রিতাকে? প্রশ্নটি করেই মেহরাব সাইফের সামনে এসে কাঁধে হাত রেখে বলে, নিদ্রিতার থেকে দূরে দূরে থাকবে সাইফ, নয়তো নিদ্রিতার প্রিয় প্রেমিক পুরুষ তোমাকে সোজা উপরে পাঠিয়ে দিবে, তাও বিনা টিকিটে। এবার চলো আমাদের সাথে। নিদিতার প্রেমিক? হুশ, কোনো প্রশ্ন নয়, সোজা চলো এখন। প্রেমিক পুরুষকে তার সময় হলে জানতে পারবে। কথাটি বলেই মেহরাব হাঁটা শুরু করে, তার সাথে সায়ানও। পেছনে পেছনে সাইফ আসছে, তবে মাথার মধ্যে এক ঝাঁক প্রশ্ন নিয়ে। ব্যস্ত শহরের ব্যস্ত রাস্তা দিয়ে মেহরাবের গাড়িটা নিজ গতিতে সামনের দিকে এগিয়ে চলছে। সময়টা সন্ধ্যা, চারদিকে ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল হয়ে আছে রাস্তাগুলো। গাড়িতে মেহরাব আর নিদ্রিতা ছাড়া আর কোনো অস্তিত্ব নেই। মেহরাব তার আপন মনে গুনগুন করে গান গাইছে আর ড্রাইভ করছে। এদিকে নিদ্রিতা শীতের সাথে হেলান দিয়ে চোখ বুজে আছে, হয়তো চোখ বুজে মেহরাবের গুনগুন করে গাওয়া গানটা শুনতে চাইছে। কি ব্যাপার মহারানী, কি বেশি ক্লান্ত? এত চুপচাপ যে? অন্য সময় তো মেহরাব ভাই করে মাথা ধরিয়ে দাও। কথাটি বলেই এক ভ্রু উঁচু করে তাকায় নিদ্রিতার দিকে। আপনি কি শ্রেয়া আপুকে ভালোবাসেন মেহরাব ভাই? শ্রেয়ার বলা প্রশ্নে মেহরাবের কুঁচকে থাকা ভ্রু আরও কুঁচকে যায়। তোমাকে কি আমি এটা জিজ্ঞেস করেছি নিদ্রিতা? তোমাকে বলেছি বেশি ক্লান্ত লাগছে কি না? এইভাবে যে আছো, আর তুমি আমাকে তার বিনিময়ে কি বলছো আমি শ্রেয়াকে ভালোবাসি কি না? এটা কি ঠিক নিদ্রিতা? না, কিন্তু আপনি বললে সমস্যা কোথায় মেহরাব ভাই? আপনি কি ভালোবাসেন তাকে? হ্যাঁ ভালোবাসি। হয়েছে এবার? মেহরাবের উত্তরে নিদ্রিতা এবার মাথা নিচু করে বসে থাকে। চোখ দুইটা পানিতে ভিজে টইটুম্বুর হয়ে ওঠে। নিদ্রিতার ভেজা চোখ দেখে মেহরাবের বুকের ভেতরটা ধক করে ওঠে। মনে মনে বলতে থাকে, ক্ষমা করে দিও নিদ্রিতা, তোমাকে কষ্ট দেওয়ার ইচ্ছা আমার বিন্দু মাত্র নেই। আমি চেষ্টা করছি তো সম্পূর্ণ করে তোমাকে পাবার জন্য। আমিও যে ভালোবাসি তোমাকে প্রেয়সী, খুব করে ভালোবাসি, কিন্তু চাইলেও যে মুখ ফুটে বলতে পারছি না। কি করব বলো? মা বাবা ফুপি ফুপাকে রাজি না করানো পর্যন্ত তোমাকে আমার মনের কথা বলতে পারবো না নিদ্রিতা। অপেক্ষা করো কিছুদিন প্রেয়সী, খুব শীঘ্রই তোমার হয়ে যাব। শুধু কিছুটা দিন অপেক্ষা করো, তোমার চোখে এক ফোঁটা পানি পড়তে দেব না। মনে মনে কথাগুলো ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরাব। অতঃপর গাড়ি চালানোয় মনোযোগ দেয়। কিছুটা সময় পর তাদের গাড়িটা বাড়ির সামনে পৌঁছায়। আমরা বাড়িতে চলে এসেছি নিদ্রিতা। বলেই নিদ্রিতা গাড়ির দরজা খুলে বের হতে যায়। তখনই মেহরাব নিদ্রিতার হাত ধরে তাকে আটকে দেয়। নিদ্রিতার হাতে একটি শপিং ব্যাগ দেয়। হঠাৎ মেহরাব তার শপিং ব্যাগ দেওয়ায় জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় মেহরাবের দিকে। নিদ্রিতার দৃষ্টি বুঝতে পেরে মেহরাব বলে, এটা তোমার,
পছন্দ হয়েছিল আমার, তাই নিয়ে আসলাম তোমার জন্য। এখন বাসায় যাও, ফ্রেশ হয়ে রেস্ট নাও, ভালো লাগবে। আমার এটার প্রয়োজন নেই মেহরাব ভাই, আপনি আপনার ওই ভালোবাসার মানুষ শ্রেয়া আপ্পিকে দিয়ে দেন। নিদ্রিতার বলা বাক্যে মেহরাব অনেকটা অবাক হওয়ার ভান করে বলে, কি বলো এসব নিদ্রিতা? এত ভালোবেসে আনলাম তোমার জন্য, তুমি বলছো তোমার প্রয়োজন নেই, উল্টো শ্রেয়াকে দিয়ে তোমার কথা বলছো। এটা কি ঠিক করলে নিদ্রিতা? এভাবে আমার মনটা ভেঙে দিতে পারো না। যাই হোক, কোথায় যেন খুব করে কোনো কিছু পড়ছে, পোড়া পোড়া গন্ধ আসছে। তুমি কি গন্ধটা পাচ্ছ নিদ্রিতা? মেহরাবের এমন খেয়ালিপনা কথা শুনে নিদ্রিতা দাঁত কিরমির করে বলে, পেয়েছি, মন পুড়ছে আমার, এটা মন পুরার গন্ধ। বলেই নিদ্রিতা ব্যাগগুলো নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। নিদ্রিতার চলে যাওয়া দেখে মেহরাব মুচকি হেসে বলে, প্রেয়সী, আমার প্রেয়সী। কথাটা বলে মেহরাব ফোন দেয় সায়ানের কাছে। ফোন দেওয়ার সাথে সাথেই রিসিভ করে সায়ান হয়তো এই কলটা আসবে বলে তৈরি ছিল সে। হ্যাঁ বল মেহরাব। ঠিক মতো পৌঁছেছিস? হুম। ঠিক আছে, কালকে একটু কাজ আছে আমাদের, রেডি থাকিস ভাই। বলেই খট করে ফোনটা কেটে দেয়। ঠোঁটের কোণে ফুটে ওঠে একটা বাঁকা হাসি। গাড়িটা একপাশে রেখে বাড়ির ভিতরে প্রবেশ করে। ফ্রেশ হয়ে আমাদের রুমে আসো মেহরাব, তোমার বাবা অপেক্ষা করছেন। বলেই মুনিরা বেগম সোফা থেকে উঠে দাঁড়ান। কি এমন জরুরি কথা যার জন্য আজকে বাবাও বাসায় এই সময়? ফ্রেশ হয়ে আসো, তারপরে জানতে পারবে। হুম। বলেই মেহরাব তার রুমে চলে যায়। মেহরাবের চলে যাওয়ার পর মুনিরা বেগম তার রুমে যায়। কিছুক্ষণ পর মেহরাব তার বাবা মায়ের রুমের সামনে গিয়ে দরজায় টোকা দেয়। টোকার শব্দ শুনে মুনিরা বেগম রুমে আসতে বলে, তোমাকে একটা কথা বলতে চাই মেহরাব, আশা করি বোঝার চেষ্টা করবে। বলেই মেহরাবের পানে তাকায় জহির চৌধুরী। বলো আব্বু। আমরা তোমার বিয়ের কথা বলতে চাইছি। এতদিনে তুমি হয়তো এইটুকু অবগত হয়েছো যে আমরা কার সাথে তোমার বিয়ে নিয়ে ভাবছি। আমি জানি, কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম আমি শ্রেয়াকে বিয়ে করতে পারবো না। তোমাকে এটা মানতে হবে মেহরাব, আমাদের মান সম্মানের কথা। তুমি জানো যখন আমরা বিপদে পড়েছিলাম তখন এই মনিরুল আমাদের সাহায্য করেছিল। জানি আব্বু, তার বিনিময়ে তিনি কিন্তু আমাদের থেকে কম সম্মান পাননি। তাছাড়া আঙ্কেলের কোনো প্রয়োজনে কিন্তু আমাদের থেকে কম সাহায্য নেননি। যা চেয়েছেন তাই দেওয়া হয়েছে তাকে। তাই বলে যে তার জামাই হিসেবে আমাকে চাইবে, এটা ঠিক না। আমি পারবো না শ্রেয়াকে বিয়ে করতে। আমরা তোমাদের বিয়ে ঠিক করে নিয়েছি, সামনের মাসে ভালো দিন দেখে তোমাদের বিয়ে দিয়ে দিব। আমাকে না জানিয়ে ঠিক করেছো কেন? কারণ তোমাকে জানালে মত দিতে না। তোমার কি মনে হয় আমি এখন মত দিব? অসম্ভব এটা। তুমি শ্রেয়াকে বিয়ে করতে চাও না কেন? কারণ আমি নিদ্রিতা চাই, ভালোবাসি নিদ্রিতাকে। মেহরাবের এমন উত্তরে জহির চৌধুরী থমকে যান। এমনটা হয়তো তিনি কখনো আশা করেননি। এটা অসম্ভবত মেহরাব, তোমার কাছ থেকে এমনটা আশা করিনি। তুমি খুব ভালো করে জানো আত্মীয়র মাঝে আত্মীয়তা আমার একদম পছন্দ নয়। শুধুমাত্র মনিরুলের কাছে আমি ঋণী বলে এই সম্বন্ধে রাজি হয়েছি। আমি জানি এটা, আর এটাও জানি কেন আত্মীয় এর মাঝে আত্মীয়তা করতে চাও না। কিন্তু তোমার ধারণা ভুল আব্বু। ফুপি আর ফুপার সম্পর্কে ফাটল ধরায় এই না যে সবার ক্ষেত্রে এমনটা হবে। আমাকে জ্ঞান দিতে এসো না মেহরাব। যাই হোক, তুমি নিদিতাকে ভালোবাসো, তা কি নিদিতা জানে? আমি নিদ্রিতাকে ভালোবাসি তা নিদ্রিতা জানে না। ঠিক আছে, নিদিতাকে ভুলে যাও আর শ্রেয়াকে বিয়ে করার জন্য প্রস্তুত হও। দুঃখিত আব্বু, ছোট থেকে এই পর্যন্ত তোমাদের কথা মতো চলেছি, কিন্তু এখন তোমার এই কথা রাখতে পারবো না আমি। তুমি বাধ্য মেহরাব, তোমার এটা করতেই হবে। শ্রেয়াকে আমি এই বাড়ির বউ হিসেবে চাই। একটা দত্তক ছেলে নিয়ে নাও, তার সাথে শ্রেয়াকে বিয়ে দিয়ে দাও, তাহলেই শ্রেয়া এই বাড়ির বউ হয়ে যাবে। তোমাদের ঋণ শেষ হবে, আঙ্কেলের ইচ্ছাটাও পূর্ণ হবে। ফাজলামো করছো তুমি। না, তোমাদের মতামত দেওয়া শেষ এবার। আমি বলবো এবার, আমি নিদ্রিতাকে ভালোবাসি, বিয়ে নিদ্রিতাকেই করব। এতদিন চুপ ছিলাম, তোমাদের বলে রাজি হবার পর নিদ্রিতাকে বিয়ে করব। যেহেতু তোমরা এটা মানো না,
তাই আমি নিদ্রিতাকে নিয়ে দূরে চলে যাব। এবার তোমাদের সিদ্ধান্ত। শ্রেয়াকে আমি বিয়ে করব না, এটাই আমার লাস্ট কথা। কথাটা শেষ করেই মেহরাব কাউকে কিছু বলতে না দিয়ে দরজা ঠেলে বাহিরে চলে আসে। মেহরাবের চলে যাওয়া দেখে জহির চৌধুরী একটি দীর্ঘশ্বাস ফেলেন। তিনি খুব ভালো করেই জানেন মেহরাব তাদের কথা মেনে চললেও যেটা তার অপছন্দ তা সে ভুলেও করবে না। সরাসরি কথার পরিপ্রেক্ষে না করতে পারলেও অন্য উপায় বের করে ঠিকই তা করেনি। সেই জায়গায় আজকে তো সরাসরি না করে গেছে। তেরা স্বভাবের ছেলে যা বলেছে তাই করবে। এদিকে মেহরাবের চলে যাওয়ার পর মুনিরা বেগম মনে মনে বলতে থাকেন, আমিও তোমার মা মেহরাব শ্রেয়াকেই তোমার বউ করে নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি, তাও তোমার মতে। দেখি তুমি কিভাবে না করে পারো। আর রইল নিদ্রিতা, তাকেও আমি তোমার থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। কিছু বলবে মামিমা? এত রাতে যে এখানে? বলল নিদ্রিতা। কেন, এত রাতে কি আসা নিষেধ আমার মেয়েটার কাছে? না মামিমা, তেমন নয়। কিছু বলবে? তুমি কি আমার ছেলে মেহরাবকে ভালোবাসো নিদ্রিতা? হুট করে মুনিরা চৌধুরীর এমন প্রশ্নে নিদ্রিতা অনেকটা অবাক হয়ে যায়। নিদ্রিতাকে চুপ থাকতে দেখে মুনিরা চৌধুরী পুনরায় বলেন, আমি কিছু জানতে চাচ্ছি নিদ্রিতা। হুট করে এমন প্রশ্ন কেন মামিমা? আমি যেটা জানতে চাচ্ছি সেটার উত্তর দাও নিদ্রিতা। হ্যাঁ, আমি ভালোবাসি মেহরাব ভাইকে। মেহরাবকে ভুলে যাও নিদ্রিতা। মামিমা, এটা সম্ভব নয়। আচ্ছা নিদ্রিতা, তুমি যে মেহরাবকে ভালোবাসো তা কি মেহরাব জানে? মেহরাব কি তোমাকে বলেছে কখনো যে তোমাকে সে ভালোবাসে? মুনিরা বেগমের এবারের কথায় নিদ্রিতার আটকে রাখা চোখের পানিটা আর বাঁধ মানল না, গড়িয়ে পড়ল দুই গাল বেয়ে। মাথা ঝাঁকিয়ে উত্তর দিল, না। তাহলে কোন ভরসা নিয়ে তুমি থাকবে এখানে? মামিমা, বাবা মার যখন বিচ্ছেদ হয়ে যায় সে তখন থেকে আমি তোমাদের কাছে আসি। তোমাদের নিজের হাতে এতটা বড় করেছো আমাকে। মামিমা, আমি কি এতটাই অযোগ্য তোমার ছেলের বউ হতে? ছোট থেকে তো তোমরাই বড় করে তুলেছো মামিমা, তাহলে তোমার ছেলের বউ হিসেবে চাও না কেন? আমি তোমাকে আমার মেয়ে হিসেবে মনে করি। আশা করি আমি যা বলবো তা তুমি বুঝবে। আমি চাই না তুমি মেহরাবের সামনে পিছনে ঘোরাঘুরি করো। মেহরাবের সাথে শ্রেয়ার বিয়ে ঠিক করেছি, সামনের মাসেই সেটা। শ্রেয়াকে আমার ছেলের বউ হিসেবে চাই। তাই শেষবারের মতো বলছি, মেহরাবের থেকে দূরে থাকো। রাগ মিশ্রিত কথাগুলো বলেই পা বাড়ান রুম ত্যাগ করার জন্য মুনিরা বেগম। তুমি এতটা কঠোর ছিলে না মামিমা। নিদ্রিতার কথা শুনে তিনি দাঁড়িয়ে পড়েন, পেছনে না ফিরেই বলেন, সময়ের সাথে সাথে এমনটা হয়েছে। মামিমা, আমি সত্যিই মেহরাব ভাইকে ভালোবাসি। মেহরাব ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না মামিমা। আমি জানি মেহরাব ভাই আমাকে ভালোবাসে না, কিন্তু তুমি বললে মেহরাব ভাই আমাকে ঠিক চাইবে, একটা সময় আমাকে ভালোবাসবে মামিমা। কিন্তু আমি এটা চাই না। কথাটি বলেই ঘুরে নিদ্রিতার দিকে ফিরে তাকায়, পুনরায় বলে, ওই যে বললাম না, আমি আমার ছেলের বউ হিসেবে শ্রেয়াকে চাই। মেহরাবকে ভুলে যাও নিদ্রিতা, ওর আশেপাশে আর আসবা না। ওর কাছ থেকে দূরে চলে যাও তুমি, যত তাড়াতাড়ি সম্ভব। আশা করি আমার কথাটা মানবে, কারণ তুমি আমাকে সম্মান করো। কথাটা বলেই তিনি রুম ছেড়ে চলে যান। পেছনে রেখে যান এক অশ্রুসিক্ত মেয়েকে, যাকে মাত্রই বাধ্য করা হলো তার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে দূরে চলে যেতে, ভুলে যেতে প্রিয় মানুষটাকে। আসলেই কি পারবে সে এমনটা করতে, নাকি নিজেই মুছে যাবে এই ধরনী থেকে? এদিকে মুনিরা বেগম মনে মনে বলেন, আমাকে ক্ষমা করে দিস নিদ্রিতা। আজ থেকে হয়তো সারা জীবন আমাকে ভুল বুঝে যাবি, হয়তো ঘৃণা হয়ে থাকবো তোদের চোখে। কিন্তু কি করবো বল, এমনটা না করলে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। এখন তোরা দুইজন কষ্ট পাবি, পরে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর তোদের যদি এক করে দেই, তাহলে মনিরুল পরিবারটাকে সম্পূর্ণ শেষ করে দিবে। আমাকে ভুল বুঝিস না তোরা। কথাগুলো ভাবতে ভাবতেই তার চোখের কর্নিশ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলতো হাতে পানিটা মুছে তিনি তাদের রুমের দিকে অগ্রসর হন। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে সায়ান। কালকে রাতে আম্মু আব্বু ডেকে নিয়ে বলল সামনের মাসে শ্রেয়া আর আমার বিয়ে দিবে, যদিও আমি না করেছি। এদিকে এখন আমার মনের কথা নিদ্রিতাকে জানানো হয়নি, আম্মু আব্বুর মত নিয়ে বলবো বলে। একদমে কথাগুলো বলে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায় মেহরাব। চোখে মুখে ক্লান্তিতে ভরপুর তার, লাল হয়ে আছে 2 চোখ।
হয়তো রাতে ঘুমাতে পারিনি। কিছু বলছিস না কেন সায়ান? আমার কি করা উচিত? নিধিতাকে নিয়ে দূরে কোথাও চলে যা। তোর কি মনে হয় এটা ঠিক হবে? ওই মনিরুল বাবা মা উভয়ের মাথা খাবে। তাহলে কি করবি এখন? পেয়ে গেছি উত্তর। কালকে যে শপিং মলে আমি একটা ছেলেকে কিছু ইশারা করেছিলাম মনে আছে সায়ান? ছেলেটা শ্রেয়ার এক্স বয়ফ্রেন্ড হয়, নাম আলভি। আলভির সাথে শ্রেয়ার কিছু ঘনিষ্ঠ সম্পর্ক আছে, যার মাধ্যমে আলভি এখনও শ্রেয়াকে ভয় দেখায়। যদিও তাদের দুজনের সম্পর্কটা আলভি নিজ হাতেই শেষ করেছিল। এখন আলভি বুঝতে পেরেছে সে শ্রেয়াকে ভালোবাসে, কিন্তু শ্রেয়া তাকে ঘৃণা করে। তাহলে তো হলোই। কেমনি? কিন্তু শ্রেয়া তো তোর প্রতি ছোট থেকেই দুর্বল ছিল, তাহলে এই আলভি কেমনে কি? শ্রেয়া আমার প্রতি দুর্বল ছিল, কিন্তু আমি তাকে পাত্তা দিতাম না। যখন শ্রেয়া আমাদের থেকে দূরে চলে যায় তখন সে আলভির সাথে বন্ধুত্ব করে। এই বন্ধুত্ব থেকে রিলেশনে যায়। পরে আলভি যখন তার থেকে দূরে চলে যায় তখন সে ডিপ্রেশনে চলে যায় কিছুটা। তারপর থেকেই মনিরুল ইসলাম উঠে পড়ে লাগেন আমার সাথে বিয়ে দেওয়ার। এটা শ্রেয়াকেও বলা হয়। তারপর থেকেই শ্রেয়াকে নিয়ে এইসব। আলভির দেখা পেলি কি করে? কিছুদিন আগে আলভি আমাদের কোম্পানিতে এসেছিল একটা কাজের জন্য। তখনই সে আমার পাশে শ্রেয়াকে দেখতে পেয়ে অবাক হয়েছিল, সাথে খুশিও। কিন্তু শ্রেয়াও আলভিকে দেখে অনেকটা অবাক হয়েছিল। তাদের একে অপরের চাহনি দেখে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম। পরে আমি আলভিকে জিজ্ঞাসা করেছিলাম সে শ্রেয়াকে চিনে কিনা। তারপর আলভি আমাকে সমস্ত কিছু বলে, আর এটাও বলে তার সাথে যেন শ্রেয়াকে এক হতে সাহায্য করি। ব্যাস, তাহলে আর চিন্তা করিস না, সব তো ঠিকই আছে। এবার তোর মা বাবার কথা মতো চলতে থাক। বিয়ের আগে সমস্ত প্রমাণ আর আলভিকে নিয়ে যাবি, তারপর সব খেলা শেষ। আর নিধিতা তোর। আজকে রাতে নিধিতাকে তোর মনের কথা বলে দে, আর সমস্ত ঘটনা। নয়তো দেখবি নিধিতা কিছু করে ফেলেছে। খুব ভালোবাসে যে তোরে। আজকেই বলে দিব। তপ্ত দুপুরে নিদ্রিতা মেহরাবের কিনে দেওয়া লাল শাড়িটা পরে সুন্দর করে সেজেগুজে মেহরাবের অফিসে আসে। এই সময় নিদ্রিতাকে এই রূপে দেখে থমকে দাঁড়ায়, সাথে অনেকটা অবাক হয়ে বলে, হঠাৎ এই সময়ে এখানে এই আগুন রূপে মহারানীর আগমন যে? মহারানী কি জানে তার এই আগুন রূপে যে আমি ঝলসে যাচ্ছি? মেহরাবের এমন কথা শুনে নিদ্রিতা ঠোঁটের কোণে একটি তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলে বলে, হুট করে মনে হলো ভালোবাসার মানুষটার দেওয়া শাড়িটা পরে তাকে জ্বালিয়ে দিতে, যেন সে আমি বাদে অন্য কারো না হয়। কিন্তু আফসোস, এমন কিছুই হবে না। তাই বুঝি, কিন্তু হতে কতক্ষণ আর। যাই হোক, রাতে তোমার জন্য একটা স্পেশাল সারপ্রাইজ আছে, তৈরি থেকো মহারানী। আমাকে কি একটি বার আপনাকে জড়িয়ে ধরতে দিবেন মেহরাব ভাই? নিদ্রিতার এই বাক্যে মেহরাবের সমস্ত শরীর শিউরে ওঠে। ভাবতে থাকে, এ কেমন বাক্য? কি মেশানো আছে এই বাক্যে? এতটা ধারালো কেন এই বাক্য? কি আশ্চর্য এটা! নিদ্রিতা যখন ভালোবাসি ভালোবাসি বলে তখনও তো এমনটা হয় না। হৃদযন্ত্রটা এতটা লাফিয়ে ওঠে না। এদিকে মেহরাবকে চুপ করে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিদ্রিতা এগিয়ে যায় মেহরাবের দিকে। মেহরাবের কাছে এগিয়ে গিয়ে তার হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দেয়। হঠাৎ স্পর্শে মেহরাবের হুঁশ আসে। তার হাতের দিকে তাকিয়ে দেখে একটা ভাঁজ করা কাগজ। জিজ্ঞাসার দৃষ্টিতে নিদ্রিতার দিকে তাকালে নিদ্রিতা বলে, আমি এখান থেকে বের হবার 5 মিনিট পরে আপনার হাতে এই কাগজটা খুলবেন মেহরাব ভাই, তার আগে না। কথাটি বলেই নিদ্রিতা মেহরাবকে পা থেকে মাথা পর্যন্ত দেখে, তারপর তার চোখ বরাবর তাকায়। আজ নিদ্রিতার চোখ দুইটি হাজার কথা বলতে চাইছে। বারবার বলতে চাইছে, মেহরাব ভাই আমাকে আটকান, নয়তো অনেক দূরে চলে যাব, চাইলেও আর পাবেন না। কিন্তু এই কথাগুলো যে নিতান্তই হাস্যকর। তাচ্ছিল্যের হাসি দিয়ে নিদ্রিতা মনে মনে বলতে থাকে, এই সুদর্শন পুরুষটা আমার হয়ে গেলে কি বেশি ক্ষতি হতো? কি এমন হতো যদি এই গল্পের পূর্ণতা পেত? না, নিদ্রিতা আর কিছু ভাবল না। আরেকবার মেহরাবকে মন ভরে দেখে কিছু না বলে অফিস রুম থেকে বের হয়ে যায়। এদিকে নিদ্রিতার এমন কর্মকাণ্ড দেখে অনেকটা অবাক হয়ে যায় মেহরাব, সাথে কিছুটা ভয় হয় তার মনে। নিদ্রিতা বের হয়ে যাবার পরপরই মেহরাব নিদ্রিতার ভাঁজ করে দেওয়া কাগজটা খুলে পড়তে থাকে। কাগজের মধ্যে থাকা লেখাগুলো পড়ার মধ্যেই হাত থেকে কাগজটা পড়ে যায় টেবিলের উপরে।
সমস্ত শরীর ঘেমে ওঠে তার। ভয়ে সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। এক মুহূর্ত দেরি না করে দৌড়ে বের হয়ে যায় মেহরাব, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। তার থেকে অনেকটা দূরে নিদ্রিতা রাস্তার মাঝে দিয়ে বেখেয়ালি হেঁটে চলেছে। এই পাশ ওই পাশ গাড়ি চলেছে, অথচ তার কোনো খেয়ালই নেই। এদিকে নিদ্রিতার পেছন দিক থেকে ধেয়ে আসা বড় ট্রাকটি দেখে মেহরাব জোরে চিৎকার দিয়ে সাইড হতে বলে নিদ্রিতাকে। আশেপাশে থাকা লোকজন মেহরাবের জোরে চিৎকারের শব্দে যেই নিদ্রিতা ঘুরে মেহরাবের দিকে তাকিয়েছে, অমনি ট্রাকটি নিদ্রিতাকে ধাক্কা মেরে চলে যায়। এত বড় চলতি ট্রাকের ধাক্কায় নিদ্রিতা দূরে ছিটকে পড়ে। এদিকে এই দৃশ্য দেখে সবাই থমকে যায়। এটা দেখার পরে মেহরাবের পা দুইটা যেন সেখানে থেমে যায়। জোরে চিৎকার করে বলে, নিদ্রিতা। মেহরাব এক দৌড়ে নিদ্রিতার কাছে পৌঁছায়। রক্তমাখা নিদ্রিতার সামনে হাঁটু গেড়ে বসে তার মাথাটা বুকের মাঝে আগলে নিয়ে ডাকতে থাকে, নিদ্রিতা, এই নিদ্রিতা, নিদ্রিতা কথা বলো। এদিকে আশেপাশের সবাই এখনও স্তব্ধ হয়ে আছে, মাত্র তাদের সামনে ঘটে যাওয়া ঘটনাটা বোঝার চেষ্টা করছে। মেহরাবের থেকে অনেকটা পিছনে সায়ান থমকে দাঁড়িয়ে আছে। তখন মেহরাবকে এভাবে দৌড়ে বের হতে দেখে সেও পেছন পেছন বের হয়েছিল, কিন্তু এই অবস্থায় থমকে আছে। আস্তে আস্তে মেহরাবের দিকে এগিয়ে গিয়ে হাত রাখে তার কাঁধে। কাঁধে কারো স্পর্শে মেহরাব পিছনে তাকিয়ে দেখে সায়ানকে দেখে মেহরাব বলতে থাকে, সায়ান দেখো না, নিদ্রিতা আমার সাথে কথা বলছে না। নিদ্রিতা কথা বলো। নিদ্রিতাকে গাড়িতে ওঠা, হসপিটালে নিয়ে যেতে হবে, ওর মাথা দিয়ে রক্ত আসছে। বলেই সায়ান দ্রুত একটি গাড়ি আনে। মেহরাব নিদ্রিতাকে কোলে তুলে নিয়ে গাড়িতে উঠে বসে। সায়ান ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দেয় হসপিটালের উদ্দেশ্যে। সময় চলমান, সে তার নিজ গতিতে চলে যাচ্ছে। চাইলেও তাকে আটকে রাখা যাবে না, আর ফিরিয়ে আনা যাবে না চলে যাওয়া সময়টাকে। সেদিন নিদ্রিতার অ্যাক্সিডেন্টের পর আজ 6 দিন হয়ে গেল। চৌধুরী বাড়িটা এখন অনেকটা নিস্তব্ধ। সায়ান মেহরাবের রুমের দরজাটা হালকা ধাক্কা দিয়ে খুলে ভিতরে প্রবেশ করে তার খোঁজে, কিন্তু পুরো রুম জুড়ে অন্ধকার। মেহরাবের চিহ্নটাও নেই। সায়ানের আর বুঝতে বাকি নেই সে কোথায় আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সায়ান বের হয়ে যায় রুম থেকে। বাড়ি থেকে বের হবার সময় মনিরা বেগম সায়ানের সামনে এসে দাঁড়ায়। সায়ান, তুমি তো মেহরাবের বন্ধু, ছোট থেকে একসাথে আসো তোমরা। মেহরাবকে একটু বোঝাও, ওর এই পাগলামি আমার আর ভাল লাগছে না। ওর এরকম পাগল পাগল চলাফেরা একটুও মানায় না। যে চলে গেছে সে আর আসবে না, তাকে বলো তার ভবিষ্যৎ আছে। মনিরা বেগমের কথায় সায়ান একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, যদি আঙ্কেল এর কিছু হয়ে যেত, আপনি কি পারতেন স্বাভাবিকভাবে থাকতে? কখনোই না। যাই হোক, আমি আসি এখন। বাড়ির বাইরে এসে সায়ান গাড়িতে উঠে রওনা হয় মেহরাবের নতুন বাড়িতে, যেখানে নিদ্রিতাও আছে। একটি কবরের পাশে মেহরাব বসে আছে, বিড়বিড় করে কিছু বলে যাচ্ছে। সায়ান যে গাড়ি দিয়ে তার বাড়ির গেট পাড়ি দিয়ে ভেতরে আসলো, তার কোনো খবর নেই মেহরাবের। সায়ান তো খেয়াল করে গাড়ি থেকে নেমে মেহরাবের পাশে গিয়ে বসে। আমি যে আসলাম, তুই কি দেখতে পেয়েছিস মেহরাব? মেহরাব সায়ানের কথায় কোনো জবাব দিল না। মেহরাবের থেকে কোনো সাড়া না পেয়ে আবার বলে, আজকে আকাশটা অনেক মেঘাচ্ছন্ন, বৃষ্টি হবে খুব। এখানেই থাকবি নাকি ঘরের ভিতরে যাবি? তুই তো আর এই বাড়ি ছেড়ে কোথাও যাস না। এবারের কথাতেও মেহরাব চুপ হয়ে আছে। মেহরাবকে চুপ থাকতে দেখে তার কাঁধ ঝাঁকিয়ে বলে, কথা বলছিস না কেন মেহরাব? কিছু তো বল। দেখ, তুই যদি এভাবে চুপ হয়ে থাকিস তাহলে আমিও কিন্তু নির্দিদার মতো তোকে রেখে চলে যাব। এবারের কথাটা শুনে মেহরাব তার দিকে তাকায়। 2 চোখ পানিতে ছলছল করে ওঠে। সায়ানকে জড়িয়ে ধরে মেহরাব শব্দ করে কেঁদে ওঠে। তোরা সবাই স্বার্থপর, সবার স্বার্থের জন্য আমাকে একা করে দিস। ওই দিন নিদ্রিতা আমাকে কাগজে লিখেছিল আমাকে ছেড়ে ও অনেক দূরে চলে যাবে। দেখো না সায়ান, ও ওর কথা রেখেছে, আমাকে ছেড়ে চলে গেছে। সায়ান, ওকে বলো না নিদ্রিতার কবরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে। ওই জায়গাটা থেকে উঠে আসতে। নিদ্রিতাকে বলো না আমাকে একটু জড়িয়ে ধরতে। ওই দিন না ও বলেছিল আমাকে একটু জড়িয়ে ধরবে? বলো না আসতে ওকে।
আমি এক নাগাড়ে নিদ্রিতাকে ডেকে বলেছি একবার আসতে। আমি এক মুহূর্তের জন্য তাকে ছাড়বো না, কিন্তু আমার কথাতেও কোনো সাড়া দেই নাই। সায়ান, তুই বল না, একটু দেখবি, তোর কথা শুনবে। আমার উপর রাগ করে আছে তাই সাড়া দেয় না। একটু বল সায়ান, আমার কষ্ট হচ্ছে অনেক নিদ্রিতাকে চুপ করে থাকতে দেখে। আজ 5 দিন হয়ে যাচ্ছে আমি ওর একটু কণ্ঠ শুনতে পাচ্ছি না। একটু বল, আমি ওকে একটু দেখবো। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে মেহরাব। এদিকে মেহরাবের কথা শুনে সায়ানের চোখ বেয়ে পানি পড়ে। চোখ বন্ধ করে পুনরায় মনে করে সেই 5 দিন আগের দৃশ্যগুলো, মেহরাবের করা সেই পাগলামোগুলো। যখন বলা হয়েছিল নিদ্রিতা আর বেঁচে নেই, তখন মেহরাব পারেনি ডাক্তারটাকে মেরে ফেলতে। তখন মেহরাব শুধু একটা কথায় বারবার বলছিল, বাবা বলো না নিদ্রিতাকে এখান থেকে উঠতে। ও এখানে এভাবে শুয়ে আছে কেন? এই নিদ্রিতা, নিদ্রিতা ওঠ না এখান থেকে, কথা বল নিদ্রিতা। আমি ডাকছি যে তোকে। এই মেয়ে শুনতে পাচ্ছিস না আমি যে ডাকছি? আমাকে রাগাস না নিদ্রিতা। এই তুই না কিছুক্ষণ আগে বলেছিলে আমাকে একটু জড়িয়ে ধরতে চাস, আমার বুকে একটু মাথা রাখতে চাস, তাহলে এভাবে শুয়ে আছিস কেন? রাখবি না বুকে মাথা? কি হলো বলছিস না কেন? কথা বল নিদ্রিতা। সেদিন মেহরাবের এমন হাজারো পাগলামো দেখেছিল সবাই। ভালোবাসার মানুষটা এভাবে চলে যাওয়া চোখের সামনে থেকে এটা মেনে নিতে কষ্ট হয়েছিল সেদিন। সায়ান চোখ দুটি খোলে মেহরাবের দিকে তাকায়, যে কিনা এখনও ঠোঁট চেপে কেঁদে চলেছে। যেই ছেলে এত এত আঘাত পেয়েও চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি, সেই ছেলে আজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। সায়ানের ভাবনার মাঝে মেহরাব উঠে গিয়ে বাড়ির ভেতর থেকে একটা ডায়েরি নিয়ে আসে। সেই ডায়েরিটার মধ্যে মেহরাবকে নিয়ে হাজারো বাক্য লিখে রেখেছে। অনুভূতি, অভিযোগ সব কিছু লিখে রাখা হয়েছে এই ডায়েরির প্রতি পৃষ্ঠায়। মেহরাবের হাতে একটা ডায়েরি দেখে সায়ান প্রশ্ন করে, কি এটা? ডায়েরি এটা? আমার প্রেয়সী এটার মধ্যে আমাকে নিয়ে তার সব প্রেমবাণী লিখে রেখেছে। এই পুরোটা জুড়ে শুধু আমার কথা লেখা, আমার প্রতি তার অনুভূতি, অভিযোগ সব লেখা আছে, কিন্তু পূর্ণতা নিয়ে কিছু লেখা নেই। নিদ্রিতা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু রেখে গেছে তার এই অসম্পূর্ণ ডায়েরিটা। জানিস এই ডায়েরির শেষে কি লেখা আছে? কি? তুমি আমার এক অসম্পূর্ণ গল্পের এক অসম্পূর্ণ ডায়েরি, যেখানেতে ছড়িয়ে ছিটিয়ে আছে অজস্র কাহিনী। শূন্যের পাতায় পূর্ণতা চাই, তাই তো বারবার তোমার কাছে ফিরে যাই, শুধুমাত্র বিন্দু পরিমাণ ভালোবাসার আশায়। সমাপ্ত। এত সময় ধরে গল্পটি দেখার জন্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।